আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার যারা জোট সঙ্গী হবে, যে আইএসএফ এবং মিম, তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সময় মতো জানতে পারবে। আমাদের রাজ্যের প্রেস সচিব করা হয়েছে, আপনারা জানেন, যে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন, তিনি কলকাতায় থাকেন, তাকে আমাদের রাজ্যের প্রেস সচিব। কে আসবে না আসবে সেটা পরে জানা। অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম, তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে। কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি, কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, 2026-এই ঘটবে। আপনার দলের সঙ্গে কার সমঝোতা হতে চলেছে, মানে জোট প্রক্রিয়া আপনি কতটা এগিয়েছেন? দেখুন, আপনাদের প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু আমি ফাইনালি এখনই আপনাদেরকে কোনো কিছু বলছি না। আমার জন্য আমি বারবার ওপেন করেছি যে কারা টিএমসি কে হারাতে চাই, কারা বিজেপি কে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, সেই সব ভাবাপন্ন দলগুলোর সঙ্গে আমার দরজা খোলা আছে। তারাও যদি আমাকে কোনো জায়গায় ডাকে আমি যেতে রাজি আছি, আমিও কোনো জায়গায় ডাকলে যদি তেনারা আসেন আমি বসতে রাজি আছি। তবে মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই, আমি কোনো শর্তই রাজি নই। আমি ওপেন ফোরামে বলছি, সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরে জানা। অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে, কে থাকবে না। আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম, তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে। কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি, কংগ্রেসের না হওয়াটারই সম্ভাবনা বেশি। কংগ্রেসের একটা জাতীয় দল, তাদের অনেক শক্তি আছে, তারা লড়বে। আমি নতুন শক্তি নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে, নতুন ভাবে বাংলার মানুষের কাছে আমাদের এজেন্ডা তুলে ধরবো। মুসলিমরা জাগবে। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। আমাদের প্রয়াত গনি খান চৌধুরী বারবার বলতেন যে সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কিন্তু তিনি দেখে যেতে পারেননি। মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল, তাই 34 বছরের সরকারের পতন ঘটেছিল 2011 সালের 13 মের গণনায়। তাহলে আমরা বলছি, আমার স্থির বিশ্বাস বরকত সাহেবের মতো ঘটনার পুনরায় ঘটবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, 2026-এই ঘটবে। 9 কিংবা 10 সালে সমাবেশটা করছে। তো আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে নতুন ভাবে। বাংলার মানুষকে বলবো নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার আখ্যা দিচ্ছে। তারা কত মুসলমান সমাজের মানুষের সঙ্গে প্রতি পদে পদে
এই যে ওয়াকফ নিয়ে গদ্দারি করেছে। ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব, কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না। একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না। কোনো সরকার যখন কোনো অ্যামেন্ডমেন্ট করে, মেজরিটির বলে করে, তখন তাকে মানতেই হয়। উনি মানুষের কাছে ভাওতা দিলেন, মিথ্যাচার করলেন, ওয়াকফ মানা হবে না। সেই ওয়াকফ তলায় তলায় তাদের পিভি সেলিম মাইনরিটি দপ্তরের, আরেকজন আব্দুল সাত্তারকে মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে, তার মালদায় বাড়ি, তাকে বিনা কারণে বসিয়ে রেখেছে, নামটা শো করে 1.5 লাখ টাকার বেশি ফেসিলিটি তাকে দিচ্ছে। তার কি কাজ? সে মুসলমান সমাজের জন্য এই আব্দুল সাত্তার কি করেছে? এই গত প্রায় 1 বছর হতে চললো তাকে বসিয়ে রাখা হয়েছে। পিভি সেলিম আইএস অফিসার, সে বসে আছে সচিব হয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে। তো এইসব, আর লোককে নিদান দিচ্ছে যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো। তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। তো সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়ব। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং মিম, তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এটুকু বলে মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। সব আসলে বাম কংগ্রেস প্রার্থী দিতে পারে, তাদের যদি সাংগঠনিক ক্ষমতা থাকে। আমি আমার যে টিম ওয়ার্ক বা আমি যাদের নিয়ে লড়বো, আমি এখন পর্যন্ত 182টা আসনে লড়ার প্রস্তুতি আমার পাক্কা আছে। মানে সবগুলোই কি জোট করে, না যে 90টা আসন যেগুলো মাইনরিটি ডমিনেটেড যেগুলো আপনি ভেবেছিলেন হ্যাঁ, সেগুলোতে জোট করে লড়বেন? সেগুলোও জোট হবে। এই 182টাই জোট হবে। 182টাই কে কোথায় লড়বে সেটা আমরা ঘরে বসে ঠিক করব। মনোনয়নের টাইমে আপনি জানতে পারবেন কে কার প্রতীক নিয়ে মনোনয়ন সিম্বল চাইছে। কিন্তু 182টাতে লড়বো আমি এবং আমার জোট সঙ্গী যারা হবে। আর 294 তো কংগ্রেসের জন্য, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্য খোলা আছে। তৃণমূল তো 294 লড়বে, বিজেপিও 294 লড়ুক, কোনো অসুবিধা নেই। লড়াই হোক না, অল আউট লড়াই হোক। বাংলার মানুষ কাকে বেছে নেয়, কার দিকে ভোট দেয়, সেটা দেখা হোক না পরীক্ষা করে, কোনো অসুবিধা নেই। নিয়ে নারীদের উপর অত্যাচার নিয়ে শঙ্কিত খোদ মমতার মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনি একটি স্টেজে বলে ফেলেছেন যে মহিলা নিরাপত্তাহীন রয়েছে পশ্চিমবঙ্গে। আরে ভাই, এসব বলে ফেলে কি হবে? ওনার পোস্টটা যাবে, ওনার আর টিকিটও পাবে না। এমনিতেই টিকিটের মাইনাসের তালিকায় অনেকেই আছে, ছিল এই জেলাতেও অনেকেই ছিল। তারা আবার এখন দেখবে যে হারবে, তার চেঞ্জ করেই বা কি হবে, তাদেরই দেবে।
ওসব তো বিপ্লব বাবু বলেন আর অনেক বাবু বলেন, সবাই কিন্তু ওই রকম হ্যালো